ভাই আমরা না বুঝাইছি ভাই ভাই আমরা না বুঝাইছি। গাজীপুরের একটা ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা। মসজিদের মাইকে গিয়ে আওয়ামী লীগ বলেছে ডাকাত এসেছে মুজাম্মেল মন্ত্রীর বাড়িতে। তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে। গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন। ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে। দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন। গতকালকে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ, আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ, তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ। ধানমন্ডিকে আপনারা যে পুড়িয়ে দিলেন কিংবা ভেঙে গুড়িয়ে দিলেন, এতে করে কি বাংলাদেশের প্রতিটি জনগণ আওয়ামী লীগের জন্য আরো ভালোবাসা বেড়ে গেল। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ কর্তার সঙ্গে পাবেন, সন্দেহ আমার না। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগানোর পরে এখানে ময়লা ফেলতেছে। এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? কাজটা ঠিক হইতেছে? বা যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর এদিকে দিল্লিতে বসে হাসিনা কিভাবে লাইভে যুক্ত হয়েছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। এর মধ্যে এবার ধানমন্ডি 32 নম্বরের ঘটনায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পাবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন। আমরা ওই ঘটনাস্থলে যাই, হ্যাঁ, মোজাম্মেলের বাসায়, আকম মোজাম্মেল ওনার বাসায়। তো ওইখানে আমরা যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে। মানে অতর্কিত হামলা, দা, চাপাতি, তারপরে সেন, যা কিছু আছে, যত অস্ত্র আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনে করেন যে দা দিয়ে কূপ দেই, হ্যাঁ, তারপরে প্রতিনিয়ত আঘাত করতেছে। আর আমার মাথায় আঘাত করে, হাতে আঘাত করে, আঘাত করে এবং পায়ের মধ্যে। আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখন গুরুতর অবস্থা, যারা এখন নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে। এই অবস্থা খুবই বাজে অবস্থা। আমাদেরকে হচ্ছে মসজিদে নিয়ে, আমাদের একজন ছাত্র প্রতিনিধিকে মসজিদে নিয়ে যায়, মসজিদে নিয়ে বাইন্দা পিঠে ওদেরকে রশি দিয়ে বাঁধে। আর আমরা যে উপরে ছিলাম কয়েকজন, হ্যাঁ, ছাদের উপরে, একদম ছাদের উপরে নিয়ে যায় আমাদেরকে, নিয়ে গিয়ে ওইখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে বাঁধে, রশি দিয়ে বাঁধে রাখে, আমাদেরকে পিটায়। আমার কথা হচ্ছে যে এখনো কিভাবে ছাত্রলীগের, আওয়ামী লীগের দোসররা, ফেসিস্টরা এই সাহস কিভাবে পায়? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এখনো প্রশাসন কি করে? হ্যাঁ, আমাদের আইন কি, আমাদের উপদেষ্টারা এখন কি করতেছে? সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পলাতক আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ওই বৈঠকে বেনজির আহমেদ দাবি করেন, পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। ওই কথোপকথনে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীদের উদ্দেশ্যে সাবেক আইজিপিকে বলতে শোনা গেছে, আপনারা যখন সংগঠিত হবেন তখন পুলিশ আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। পুলিশের মনোভাব নিয়ে তিনি বলেন, আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সম্পৃক্ত এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, বাকি রক্তের মধ্যে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল, ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ খুবই আত্মবিন্দু, এটা বলতে পারি। ধরে ওই প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কেন, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে। আর তারপরে যেটা করেছে 300-400 অফিসারকে এরা দিল্লি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। আবার একটা বিশাল সংখ্যক লোকের অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে। আর এরা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে। আর ওদের সময় যারা এরশাদের সময় বিএনপি ক্ষমতা একাধিক, বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোক 80 দশকে যারা রিক্রুট হয়েছে এখন চাকরিতে রয়ে গেছে।
তো 90 দশকে যারা ঢুকছে তারা অনেক চাকরি রয়ে গেছে, তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না, এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ তাদের সঙ্গে পাবেন, সন্দেহ আমার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। এখনকার পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। অনেক পুলিশ সদস্য এই সরকারের প্রতি ক্ষুব্ধ, কারণ তাদের অনেককেই হত্যার মাধ্যমে ক্ষমতায় আসা হয়েছে। 427টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে, অস্ত্রপাতি লুট করা হয়েছে, এমনকি প্রেগনেন্ট কনস্টেবলকেও পুড়িয়ে মারা হয়েছে। ওরা তো এগুলো সহজভাবে নেয়নি। বেনজির আহমেদ শেষে বলেন, তিনি তার দলের মধ্যে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছেন। আল্লাহ চাইলে এই সহযোগিতার মাধ্যমে আরো সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, বিএনপি এরশাদ সরকারের আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিল। এসব লোক এখনো পুলিশে রয়েছেন, যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত। এর মাঝখানে গতকালকে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ, আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ, তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ। এই যখন প্রেক্ষাপট, তখন গতকালকে ভারতের যে সংসদ আছে, উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট, এই সকল কিছু নিয়ে সেখানে আলোচনা হয়েছে। ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তার কাছে মানে পররাষ্ট্র মন্ত্রীর কাছে আপনার রাজ্যসভার একজন এমপি, তার নাম হচ্ছে ডাক্তার জন। তো তিনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আহ্বানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ভারতে আছে, তাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে? কারণ গেল কয়েকদিন যাবৎ ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলেছে, ইভেন অনেক বাংলাদেশিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তো এই মুহূর্তে কিছুটা আতঙ্কে ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এর মাঝখানে গতকালকে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে, সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ, আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ, তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ। মাঝখানে আপনার শিবসেনা নামক একটা গ্রুপ, সেখানে একজন এমপি, ভারতের খুবই প্রভাবশালী গ্রুপটা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা দাবি তুলেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত, ইভেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকেও ফিরিয়ে দেওয়া উচিত। এরপরে অনেকেই বিষয় নিয়ে আওয়াজ তুলেছিল যে তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু গতকালকে ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যসভায় যে আলোচনা হয়েছে, সেই ডাক্তার জনের প্রশ্নের বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার ফেরত দেবেন না। তো বাংলাদেশ সরকার যে বলছে, চিঠি পাঠাইছে, বলছে যে এই মুহূর্তে ভারত সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় যে চিঠি বাংলাদেশ দিয়েছে, সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি, এমনকি এটার ব্যাপারে ভারত খুব বেশি ইন্টারেস্টেডও না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যে বিভিন্ন সাংসদরা আছেন, তাদের বক্তব্য, পার্লামেন্টের মানে সেই রাজ্যসভার আলোচনা, সকল কিছু মিলিয়ে একটা বার্তা যে ধানমন্ডি 32 থেকে শুরু করে গেল 48 ঘন্টায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা এমপি মন্ত্রীদের বাড়িতে যেই বুলডোজার ঝড় চলেছে, এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এমপিদের, পলাতক এমপিদেরকে ফেরত দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। এটা একটা রিস্কি ইস্যুতে আছে, কারণ তাদেরকে পাইলে মব জাস্টিসের মাধ্যমে হয়তো গণধোলাই দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মেরে ফেলবে। আর বর্তমানে ইউনূস সরকার, ভারত সরকার মনে করছে যে টোটাল ঘটনার পেছনের মাস্টার মাইন্ড, ইভেন মদতদাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পত্তি, জানমালের নিরাপত্তা দিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অ্যাকশনে যাবেন, দেশে বিদেশে কোনো গোষ্ঠী মদতদাতা যারা এই ধরনের উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এই ধরনের কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কিন্তু ভারত মনে করছে বাংলাদেশ সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, তার এই সকল বক্তব্যের কোন রকম ভ্যালু আসলে নাই। এই ঘটনাগুলোর পেছনে সরকার প্রত্যক্ষভাবেই জড়িত। তো সেই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বা পলাতক এমপিরা আছেন, তাদের ফেরত দেওয়ার ব্যাপারে আমরা দেখছি যে ভারত সরকার এই মুহূর্তে শক্ত অবস্থানে আছেন যে তারা কোনোভাবেই ফেরত দেবেন না। তো কি মনে হয় যে এই ধানমন্ডি 32-এর ঘটনা শেখ হাসিনার জন্য অনেকটা আমার মনে হয় যে আশীর্বাদ হয়েছে, ইভেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে পলাতক তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অনেকটা আশীর্বাদ হয়েছে। মেইনলি ভারতে ব্যাপক ধরপাকড় চলছিল গেল সপ্তাহ বা 2 সপ্তাহ যাবত। বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন। পোস্টে শফিকুল আলম লেখেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের বিষয়ে যা লিখেছিলাম তার কিছু অংশের সংশোধন ও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, আমি এখন বুঝতে পেরেছি যে আমার দাবির বিপরীতে বিবিসি বাংলা বারবার হাসিনা ভারতে পালিয়ে গেছেন লিখেছে। দ্বিতীয়ত, আমি এটাও বুঝতে পেরেছি যে হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচার করার নিষেধাজ্ঞা জারির পরও তারা তারেক রহমানের সংবাদ প্রচার করেছে। আর বর্তমানে তারেক রহমান বিবিসি বাংলায় আসবেন কিনা তা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। শফিকুল আলম বলেন, এর বাইরে বিবিসি বাংলা হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ছিল দাবি করে যা লিখেছিলাম তা আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং ক্ষমা চাচ্ছি। শফিকুল আলম আরও বলেন, যদিও আমি ভারসাম্য এবং প্রেক্ষাপটের ঘাটতির জন্য ব্যক্তিগত গল্পগুলোকে দোষ দিতে পারি, তবে আমি স্বীকার করি যে বিবিসি বাংলাদেশের ঘটনাগুলো সঠিক ও ন্যায্যভাবে রিপোর্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের ফেলে যাওয়া ধ্বংসাত্মক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে।
কুকুরের লেজ 12 মাসও যদি চুঙ্গায় ঢুকাইয়া রাখেন, কুকুরের লেজ সোজা হবে না। জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ কোন জিনিস। ওটা কুত্তার লেজের মতো বাঁকা একটা জিনিসের নাম হলো আওয়ামী লীগ। যারা চিনেন না, জানেন না, তাদেরকে চিনানোর জন্য, জানানোর জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি গাজীপুরের একটা ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে মুজাম্মেলের বাড়িতে হামলা করেছে ছাত্র জনতা। মসজিদের মাইকে গিয়ে আওয়ামী লীগ বলেছে ডাকাত এসেছে, ডাকাত এসেছে মুজাম্মেল মন্ত্রীর বাড়িতে। তাই জনগণ ডাকাত মনে করে এসে বাড়িটা ঘিরে ফেলে এবং ছাত্র জনতাকে বেদম প্রহার করে এতে অন্তত 15 জন ছাত্র আহত হয়, যাদেরকে ঢাকায় ইমার্জেন্সিতে 3 জনকে পাঠানো হয়। প্রিয় দর্শক, এই জন্য বলছি যে কুত্তার লেজ 12 মাসও চুঙ্গায় রাখলে সোজা হবে না। আওয়ামী লীগ কখনো বাংলাদেশে সোজা হবে না। তাদেরকে একেবারে বেনিশ না করে আগামী নির্বাচনে যারা কলা খেতে চান তাদেরকে কলা না আইক্কাউলা বাস খাওয়াবে আওয়ামী লীগ। আইক্কাউলা বাস খাওয়ার জন্য রেডি থাকেন যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চান। আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষিপ্ত জনতা। এই সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে অন্তত 15 জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। যদি একজন মারা যায় তাহলে গাজীপুরে কোনো কুত্তা রাখা হবে না। যদি এই 3 জন আহত হয়েছে, যদি এই আশঙ্কাজনকের ভিতরে একজন মারা যায়, গাজীপুর জেলায় যেন কোনো কুকুর বাচ্চা না থাকে। আগামীকাল কুকুরকে শেষ করে ফেলতে হবে। এই জন্য ঘরে ঘরে মা বোনেরা, তরুণ তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতা একটা করে বাঁশ নিয়ে বের হতে হবে। আর সাথে একটা রড রাখতে হবে। 32 নম্বর থেকে টুকাইয়া নিয়ে আসবেন পুরাতন রড। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে শুক্রবার 7 ফেব্রুয়ারি রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগর শ্রী রামেশ দক্ষিণখানে মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মসজিদের মাইকে গিয়ে বলা হয়েছে যে মুজাম্মেল হক মন্ত্রীর বাড়িতে ডাকাত এসেছে, তাই সবাই এসে ঘিরে ফেলেছে বাড়িটি। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের মধ্যে ইমেল, নাবিল আহমেদ, মোহাম্মদ হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু বিশ্বাস, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত 12টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদ আখতার বলেন 15-16 জনকে তাজউদ্দিন মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। এই জন্যই আমি বললাম যে 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যদি কেউ মারা যায় তাহলে কুত্তা লীগ গাজীপুরে থাকবে না। কুত্তা লীগের নাম মুছে দিতে হবে গাজীপুর জেলা, গাজীপুর মহানগর থেকে। আপনারা রেডি আছেন কিনা? যারা রেডি আছেন কমেন্টস করে লিখে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।